বাংলাদেশ এশিয়ার একটি ছোট উন্নতিশীল দেশ যা আজকে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারকে। আজকের দিনে ইউএসএ তথা আমেরিকায় ব্যবহৃত পোশাকের প্রতি 10টির মধ্যে একটি বাংলাদেশে তৈরি। এছাড়াও ইউরোপে ব্যবহৃত পোশাকের অনেকটাই বাংলাদেশে তৈরি করা হয়। বিশ্বের বিখ্যাত সব ব্র্যান্ডের পোশাকও বাংলাদেশেই বানানো হয় এবং বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি প্রতি বছর 35% হারে বেড়েই চলেছে। বাংলাদেশ বর্তমানে বস্ত্রশিল্পে গ্লোবাল লিডারে পরিণত হয়েছে এবং 2030 সালের মধ্যে $100 বিলিয়ন পোশাক রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে। কিন্তু বাংলাদেশের মতো একটি ছোট দেশ কিভাবে বস্ত্রশিল্পে নিজেদের এত বড় জায়গা করে নিল জানবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। বাংলাদেশ কিভাবে বস্ত্রশিল্পে জিরো থেকে হিরোতে পরিণত হয়েছে তার উত্তর লুকিয়ে রয়েছে এখানকার ইতিহাসের মধ্যে। বাংলাদেশের বস্ত্রশিল্প হাজার বছরের পুরনো। বন্ধুরা, ঢাকাই মসলিন এই কাপড়টির নাম হয়তো আপনারা কখনো না কখনো শুনে থাকবেন। এটি হলো সেই কাপড় যার জন্য বাংলা একসময় সারা পৃথিবীতে বিখ্যাত ছিল এবং এই ঢাকাই মসলিনের একটি 50 মিটার লম্বা কাপড় একটি ম্যাচ বক্সের মধ্যে ভাঁজ করে ঢোকানো যেত। এই কাপড় এতটাই জনপ্রিয় ছিল যে এর জন্য লন্ডনের বস্ত্রশিল্প একসময় ধ্বংস হতে বসেছিল। তাই 1721 সালে ব্রিটিশ সরকার এই কাপড়ের ইম্পোর্ট অর্থাৎ আমদানির উপরে ব্যান লাগায়, যার ফলে বাংলার বস্ত্রশিল্প সেই সময় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর 1773 সালে ইন্ডিয়া রেগুলেশন আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ইংল্যান্ডে তৈরি কাপড় বাংলায় তথা ভারতবর্ষে আনতে শুরু করে, যার ফলে দেশীয় বস্ত্রশিল্প প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তারও অনেক পরে ব্রিটেনের কাপড়ের কারখানাগুলি ভারতে এসে বিশেষত ঢাকায় নতুন করে তাদের কাপড়ের কারখানা খুলতে শুরু করে। এরপর বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে বাংলাদেশ সরকার দেশের সমস্ত কাপড়ের কারখানাগুলিকে ন্যাশনালাইজ করে ফেলে, কিন্তু সঠিক ম্যানেজমেন্ট না হওয়ার কারণে এই শিল্প আবারও লসের সম্মুখীন হয়। 1979 সালে নুরুল কাদের খান নামে এক ব্যক্তি 130 জন লোককে সাউথ কোরিয়ায় পাঠান রেডিমেড গার্মেন্টস বানানোর ট্রেনিং নেওয়ার জন্য। 6 মাস পর তারা যখন দেশে ফিরে আসে তখন নুরুল কাদের খান তাদেরকে নিয়ে দেশ গার্মেন্টস নামে একটি এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস কোম্পানি খোলেন, যে কোম্পানি বাংলাদেশে কাপড় তৈরি করে সেগুলিকে বিদেশের বাজারে এক্সপোর্ট অর্থাৎ রপ্তানি করত এবং তার বদলে মোটা টাকা আয় করত। দেশ গার্মেন্টসের এই সফলতাকে দেখে বাংলাদেশ সরকার আবারও রাষ্ট্রায়ত্ত কারখানাগুলিকে প্রাইভেটাইজড করতে শুরু করে এবং এরপর থেকেই বাংলাদেশের বস্ত্রশিল্প উন্নতি করতে শুরু করে। বাংলাদেশের বস্ত্রশিল্পের উন্নতির পেছনে মূল কারণ হলো এখানকার লেবার কস্ট। পুরো দক্ষিণ এশিয়ায় সমগ্র দেশের মধ্যে বাংলাদেশের লেবার কস্ট সব থেকে কম, প্রতি ঘন্টায় 31 টাকা, যেখানে ভারতের লেবার কস্ট প্রতি ঘন্টায় 51 টাকা এবং চীনের 166 টাকা। কম লেবার কস্ট বা পারিশ্রমিকের জন্যই বিশ্বের বড় বড় ব্র্যান্ড তাদের কাপড় বাংলাদেশেই তৈরি করায়, যার ফলে বাংলাদেশের বস্ত্রশিল্প দ্রুত গতিতে বড় হচ্ছে। বন্ধুরা, শুধু কম লেবার কস্টের কারণেই বাংলাদেশ আজ এখানে আসেনি। বাংলাদেশের বস্ত্রশিল্পে এই উন্নতির পেছনে বাংলাদেশ সরকারের যথেষ্ট ভূমিকা রয়েছে। বাংলাদেশ সরকারের নানা রকম ট্যাক্স সংক্রান্ত নিয়ম এবং ইনসেন্টিভের কারণে এখানে কাপড়ের কারখানা খোলা অনেক সহজ হয়ে গিয়েছে। বাংলাদেশ ইকোনমিক জোনে যদি কেউ নতুন গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুলতে চায় তবে সেই কোম্পানিকে প্রথম 2 বছর 100% ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়, অর্থাৎ সরকার তাদের কাছ থেকে কোনো রকম ট্যাক্স নেয় না এবং তার পরবর্তী 2 বছর তাদের 50% ট্যাক্স ফ্রি করে দেওয়া হয় এবং পঞ্চম বছরে 25% অবধি ট্যাক্স ফ্রি করা হয়, যার ফলে এখানে কাপড়ের কারখানা খুব সহজেই খোলা যায়। এছাড়াও বাংলাদেশ সরকারের নানা রকম ইনসেন্টিভের ব্যবস্থা এবং ওয়্যার হাউসের নানা রকম সুবিধার জন্য বিশ্বের বড় বড় কারখানা এবং কাপড়ের ব্র্যান্ড বাংলাদেশেই তাদের কাপড় তৈরি করায়। এছাড়াও সহজে লোন নেওয়ার জন্য লেটার অফ ক্রেডিটের ব্যবস্থাও রয়েছে, যার ফলে কোম্পানিগুলি খুব সহজেই বড় বড় মেশিন এবং যন্ত্রপাতি কিনে তাদের ফ্যাক্টরিগুলিকে অনেক বড় বড় করতে পারছে এবং বস্ত্রশিল্পে আরও উন্নতি করতে পারছে। বাংলাদেশের বেশিরভাগ কাপড় আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলিতে রপ্তানি করা হয় এবং বাংলাদেশের প্রায় 1 কোটিরও বেশি মানুষ আজ এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে। কিন্তু এই সকল সফলতার পেছনে বাংলাদেশের কাছে ছিল একটি বড় মারাত্মক অস্ত্র, যার সঠিক ব্যবহার বাংলাদেশ সঠিক সময়ে করতে পেরেছে, আর সেটি হলো নারী শক্তি বা উম্যান পাওয়ার। আজকের দিনে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে অধিকাংশই মহিলারা কাজ করে। এই কাজের মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হতে পেরেছে। বাংলাদেশের পপুলেশন অনেক হলেও অভাব রয়েছে দক্ষ জনশক্তির, তাই ফ্যাক্টরিগুলি এখানকার মহিলাদের ফ্রিতে ট্রেনিং দেয় কাজ শেখানোর জন্য।
এছাড়াও সরকার, এনজিও এবং আরও অন্যান্য ফ্যাক্টরিগুলি বিভিন্ন গ্রাম পর্যায়ে গিয়ে মহিলাদের সেলাই মেশিন চালানো এছাড়াও বস্ত্রশিল্পের নানা রকম কাজ শেখায়, যার ফলে বস্ত্রশিল্পে দক্ষ জনশক্তির অভাব ধীরে ধীরে পূরণ হচ্ছে। তবে বন্ধুরা, বাংলাদেশের বস্ত্রশিল্পের উন্নতির পাশাপাশি একটি অন্ধকার দিকও রয়েছে। তবে সেই সম্পর্কে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।